এবার আমরা 10 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 10 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো দেখো, প্রশ্ন তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রশ্নের প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। কি বলছে? একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। একটু ভালো করে বুঝো। যেমন আমার হাতে যে বাক্সটা আছে, দেখো, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এটা কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আমরা চিনি তো, লম্বা দিক যেটা সেটা দৈর্ঘ্য, পাশের দিক যেটা সেটা প্রস্থ, আর উপরের দিকে যেটা সেটা হচ্ছে উচ্চতা। মনে করে বইটা হচ্ছে একটা ফ্লোর বা ভূমি। এটা কি একটা ফ্লোর? এখানে ফ্লোরের উপর আমি এই জিনিসটাকে রাখলাম। একটু ভালো করে খেয়াল করো। তাহলে এই জিনিসটা কতটুকু জায়গা দখল করছে? তার দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে যতটুকু, ঠিক ততটুকু না? অর্থাৎ এটা ক্ষেত্রফল যত, সে ঠিক ততটুকু জায়গা দখল করছে। বল, আমার কথা বুঝছো? তাহলে আয়তাকার ঘনবস্তুকে আমরা কোনো একটা বস্তুর উপর রাখলে সে কতটুকু জায়গা দখল করবে? তার ক্ষেত্রফল যত, সে ঠিক ততটুকু জায়গা দখল করবে। বলো, বুঝছো সবাই? যদি বুঝিয়ে থাকো তাহলে এখন ভালো করে বুঝো। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। তাহলে ওই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত? 48। কিন্তু দৈর্ঘ্য প্রস্থকে আমরা জানি। ক্ষেত্রফল কিভাবে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ মিলে তো ক্ষেত্রফল হয়। দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি না, জানি নাকি? কিন্তু আমরা ক্ষেত্রফল জানি 48 বর্গমিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ জানি না, এই জন্য প্রথমে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিব। সবাই খুব খুব করে মনোযোগ দাও। 10 নম্বর, ধরি বা মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান এই মিটার। দৈর্ঘ্য সমান কত? এই মিটার ধরে নিলাম আমরা, কেমন? আর প্রস্থ সমান কত? বি মিটার। বলো, ঠিক আছে কিনা? তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কত ধরে নিছি? এ এবং বি মিটার ধরে নিছি। এখন আসো, এটা ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48 বর্গমিটার না? ক্ষেত্রফল কত? 48 বর্গমিটার। তাহলে প্রথম শর্ত মতে এ বি সমান কত? 48। দেখো তো সবাই এটা বুঝছো কিনা? ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যকে আমরা ধরে নিয়েছি এই, প্রস্থকে ধরে নিয়েছি বি। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এই বি। আর প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল কত? 48। তাহলে এ বি সমান 48। বলো, বুঝছো? কোনো অসুবিধা আছে? এবার এখান থেকে আমরা একটু সামান্য কাজ করি নাও। তাহলে বা আমি বি রেখে দিলাম। বি কি করলাম? রেখে দিলাম। বলে এটা কি আকার আছে? গুণ। এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে 48 বাই এই। এটাকে একদম দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এ পর্যন্ত বুঝছো তো? এবার তারপর কি আছে? এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। তাহলে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 3 মিটার আর কর্ণ দেওয়া আছে কত? 13 মিটার। তাহলে এটা আমরা লিখে নিই, দেওয়া আছে দিয়ে। তাহলে দেওয়া আছে উচ্চতা সমান 3 মিটার। উচ্চতা সমান কত? 3 মিটার। এটাকে ইচ্ছে করলে সি দিতে পারো। সি সমান 3 মিটার। আর কি দেওয়া আছে বলো? কর্ণ 13 মিটার দেওয়া আছে। এবং কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য একই কথা। কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য একই কথা। তাহলে কর্ণের পরিবর্তে আমরা কর্ণের দৈর্ঘ্য লিখতেছি। এবং কর্ণের দৈর্ঘ্য সমান 13 মিটার। বলো তো সবাই, বুঝছো কিনা? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? 13 মিটার। এখন আমরা কর্ণের দৈর্ঘ্যের জায়গায় কর্ণের দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করব। বলো, কর্ণের দৈর্ঘ্য সূত্র কত? স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে সুতরাং দিয়ে কর্ণের দৈর্ঘ্যের জায়গায় কর্ণের দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করতেছি। a স্কয়ার মানে দৈর্ঘ্য স্কয়ার। দৈর্ঘ্য কত বলো? a তো নাকি? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। b কত বলো? প্রস্থ স্কয়ার। প্রস্থ b তো, তাহলে b স্কয়ার। আর উচ্চতা কত? c স্কয়ার। তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে? 13। এবার মানগুলো আমরা একটু বসিয়ে দিব। এর মান কত বলো? এর মান তো আমরা জানি না, তাহলে যেভাবে আছে এভাবে। প্লাস b এর মান কত? দেখো, 48 বাই এই। তাহলে b এর জায়গায় আমরা দিলাম 48 বাই এই। দেখো, স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার প্লাস c। c মান কত? 3। তাহলে 3 দিলাম, স্কয়ার স্কয়ার সমান। বলো, স্কয়ার রুটে দিকে আসলে কি হবে? স্কয়ার। কেমন? এই যে রুটটা দিকে আসলে কি হবে? স্কয়ার। তাহলে বা এই স্কয়ার যেভাবে আছে এভাবে প্লাস 48 বাই স্কয়ার দিলে কত? 23। আর হলো কত? 0.4। আর এর উপর স্কয়ার দিলে হচ্ছে স্কয়ার। প্লাসে প্লাস 3 এর উপর স্কয়ার দিলে 9 সমান 13 উপর স্কয়ার দিলে 169। এবার আসো বাকিটা এখানে দেখা দিয়েছে, একটু মনোযোগ দাও। তাহলে বা এখানে নিচে কত আছে বলো তো? আচ্ছা, আরেকটা লাইন কাজ করে নি। তাহলে স্কয়ার যেভাবে আছে এভাবে প্লাস কত? 2360 বাই a স্কয়ার। 2304 বাই a স্কয়ার। ওকে,
এবার আসো, এটা প্লাস 169 এর দিকে আসলে কি হবে? এখানে প্লাস নয় অলরেডি আছে, মনোযোগ দাও সবাই, এখানে প্লাস নয় অলরেডি আছে। এটা প্লাস 169 এর দিকে আসলে কি হবে? মাইনাস 169। তাহলে 169 থেকে নয় গেলে কত? 160। তাহলে মাইনাস 160। বলো তো বুঝছো কিনা সবাই? ইজ ইকুয়াল টু পিছনে মানে 0। আমি আবার বলতেছি, প্লাস নয়, এটা প্লাস 169 এর দিকে আসলে মাইনাস 169। তাহলে মাইনাস 169 থেকে প্লাস নয় গেলে মাইনাস 160। ওকে, এবার আসো আমরা কি করবো এখন? আমরা জানি ভগ্নাংশকে বাদ দিতে হলে হয়তো হরে লসাগু করতে হয়, অথবা হরে যেটা আছে সেটা দ্বারা সবগুলো পদকে গুণ করে দিতে হয়। এখন আমরা হরে যা আছে তার দ্বারা সবগুলো পদকে গুণ করে দিব, তাহলে আমাদের জন্য শর্টকাট হবে। হরে কত আছে বলো? তাহলে স্কয়ার দ্বারা আমরা এইটাকে এবং এটাকেও গুণ করে দিব। বলো এই স্কয়ারকে স্কয়ার দ্বারা গুণ করলে কত? এটা দিয়ে 4। আর 2360 বাই এই স্কয়ারকে স্কয়ার দ্বারা গুণ করলে কত হবে? 2360। ওই স্কয়ার দ্বারা গুণ করলে উপরে স্কয়ার নিচে স্কয়ার কাটা। ওকে, মাইনাস 160 কে স্কয়ার দ্বারা গুণ করলে কত? 160 এ স্কয়ার সমান কিছু না মানে 0। বলো বুঝছো? এবার আসো তাহলে বা একটু সাজাই নি, এটা যেভাবে আছে এভাবে মাইনাস 160 এ স্কয়ার আর এটা হলো প্লাস 2304। বলো তো বুঝছো কিনা? সমান 0। এবার বলো কি করতে হবে? মিডল টার্ম। কি করতে হবে? মিডল টার্ম। এখানে 2360 আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদেরকে এটাকে ভেঙে যোগ করে এই মাঝখানে 160 মিলাইতে হবে। আর মাঝখানে যেহেতু মাইনাস আছে, যোগের সময় চিহ্ন একই হয়, তাহলে দুটো জায়গায় মাইনাস হবে। এটা আমরা এক লাইনে করে ফেলবো। 2360 কে ভেঙে কত? 160। 2360 কে ভেঙে 160 মিলাবো, খেয়াল করো সবাই। তাহলে 2304। দেখো আমি একটু ছোট থেকে শুরু করতেছি, এটাকে 2 দিয়ে ভাগ দেবে, সাইড দিয়ে ভাগ দেবে, আমি সাইড দিয়ে দিতেছি। সাইড দ্বারা ভাগ করলে কত? 4 5 20 আর 3 আছে, তাহলে 3 মিলে 30, 4 7 28 আর 2 আছে 24, 4 6 24। ওকে, দেখো এটাকেও আবার 2 দিয়ে ভাগ যাবে, সাইড দিয়ে ভাগ যাবে, আমি সাইড দিয়ে করতেছি। তাই সাইড দ্বারা ভাগ করলে 4 একে 4 আরো 1 17, 4 4 16 আরো 1 16, 4 4 16। বলো বুঝছো কিনা? দেখো মিলে গেছে। আমাদের কত দরকার? 160। তাহলে একটু মনোযোগ দাও, এখানে কত আছে? 144 আর এখানে কত? 4 4 16। একটু মনোযোগ দাও, তাই দেখো যোগ করো। 4 4 10, 10 শূন্য হাতে 1, 1 1 2, 2 4 6 আর হচ্ছে তোমার 1 1। দেখো মিলছে কিনা? সবাই বুঝছো? তাহলে আমি আবার বলতেছি, এখানে যেহেতু 3টা পদ, আবার এটার পাওয়ারের অর্ধেক এখানে আছে, তাহলে আমরা বুঝতেছি এটাকে মিডল টার্ম করা যাবে। তো মিডল টার্মের নিয়ম কি? শেষের পদটার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে ভেঙে যোগ করে টেনে নিতে হবে। শেষের পদটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটাকে ভেঙে বিয়োগ করে টেনে নিতে হবে। এখন দেখো আমাদের প্লাস চিহ্ন, তাহলে এটাকে ভেঙে যোগ করে আমাদেরকে টেনে নিতে হবে। তো আমরা ভাঙছি, ভাঙার পরে কত হয়েছে? 144 আর 4 4 16। তাহলে 144 এবং 16 যোগ করলে 160 হয়ে গেছে। যেহেতু যোগ করে মিলাইতেছি, তাহলে চিহ্ন কি হবে? একই হবে। যোগের সময় সবসময় চিহ্ন একই হয়। তো দেখো মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এটার আগেও মাইনাস দিতে হবে, এটার আগেও মাইনাস দিতে হবে। আর চলো কি এখানে এই স্কয়ার, তাহলে এখানে একটা স্কয়ার দিয়ে দাও, এখানে একটা স্কয়ার দিয়ে দাও। বলো বুঝছো? তাহলে এটাকে মিডল টার্ম করলে আমাদের উত্তর হবে স্কয়ার মাইনাস 144 আর স্কয়ার মাইনাস 16। তাহলে বা এ স্কয়ার মাইনাস 144 ইন্টু এ স্কয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। বলো সবাই বুঝছো কিনা? এবার আমরা জানি দুইটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। জানা আছে তো? তো দেখো তাহলে হয়, এটা একটু এদিকে চেপে লিখি, তাহলে হয় এ স্কয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0 অথবা এ স্কয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তারপর দেখো বা এ স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 144 এ দেখলে কি হবে? প্লাস 144। এখানে দেখো এ যেভাবে এ স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 16 দেখলে কি হবে? প্লাস 16। বুঝছি তো? এবার আসো এ যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু, বলো স্কয়ারে দেখলে কি হবে? রুট। এখন একসাথে করে দাও, 144 এর রুট কত? 12 নাকি? স্কয়ারটা এদিকে আসলে হবে কত? রুট। এদের এভাবে হবে আর কি, রুট আবার 144 আর 144 এর বর্গমূল কত? 12। এবার এখানে একসাথে করে দাও, এই যেভাবে আছে এভাবে স্কয়ারে দেখলে কি হবে? রুট কত হবে? রুট 16 আর রুট 16 মান কত? 4। বলো বুঝছো কিনা? তাহলে এর মান কত? 12, আবার এর মান কত? 4। তাহলে দুটোটা হইতে পারে, 12 হইতে পারে, 4 হইতে পারে। কারণ আমাদেরকে প্রশ্নে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার জন্য। কি বলছে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। তো দৈর্ঘ্যকে আমরা কি ধরছি? এ ধরছি না? তো দেখো তাহলে দৈর্ঘ্য হয়তো 12 অথবা কত? 4। এখন কিসে আছে? মিটারে। তাই দৈর্ঘ্য হয়তো 12 মিটার অথবা কত মিটার? 4 মিটার। এ পর্যন্ত সবাই বুঝছো? এখন দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, দেখো একটাকে মান বসালে তুমি প্রস্থ পেয়ে যাবে।
আর দৈর্ঘ্য 4 মিটার হলো 1 নং মান বসালে তুমি প্রস্থ পেয়ে যাবে। আমি উপর থেকে একটু বুঝতেছি, দেখো একটু মনোযোগ দিতে হবে। তো দেখো তাহলে দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য কত মিটার হলে 12 মিটার। আচ্ছা সমান দিয়ে দিই, দৈর্ঘ্য সমান 12 মিটার হলে প্রস্থ কত হবে বলো তো? প্রস্থ সমানে 48 বাই এ না, এর মানে তো 12 নাকি, তাহলে 48 বাই 12, 48 বাই 12 মিটার। এবার কাজ করো তো, 12 দিয়ে 48 ভাগ করো, 60 বাই 48, তাহলে 4 মিটার। নোমান ঠিক আছে কিনা বলো? তাই দৈর্ঘ্য যদি কত হয় 12 মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে 4 মিটার। এবার আসো, দৈর্ঘ্য যদি 4 মিটার তাহলে প্রস্থ কত হবে সেটা বাইর করো। আবার দৈর্ঘ্য সমান 4 মিটার হলে প্রস্থ সমান কত? 48 বাই 8, তাহলে 48 বাই 4 মিটার। কাজ করলে কত হবে? 12 না, 12 মিটার। বলো সবাই বুঝছো কি না? তাহলে দৈর্ঘ্য যদি কত হয় 12 মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে 4 মিটার। আর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে 12 মিটার। বলো সবাই বুঝছো কি না 100%? তাহলে আমাদেরকে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছি। আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত পাইছি? 12 মিটার। আর তখন প্রস্থ কত পাইছি? 4 মিটার। আর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তখন প্রস্থ কত? 12 মিটার। বলো বুঝছো কি না?